সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো আমি এখানে আজকে যেগুলি আলাপ করব এই বিষয়গুলি টপিকগুলি এখানে লিখে দিচ্ছি আর কি, দেখো। So this topic will be covered in this class, and the name of the chapter is inventory management. This is 29th chapter of this book, and under inventory management we will discuss about the definition, then nature of inventories, needs to hold inventories, objective of inventory management, এগুলি সবই শর্ট ডিসকাশন। তো আমরা এগুলি এরপরে দেখব ও কিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তারপরে হলো রিঅর্ডার পয়েন্ট, এগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। ওকে, দিস আর দ্য টপিকস। এখানে আমরা কি কি আলাপ করব সেই টপিকগুলি আজকে শুরুতেই বলে দিলাম, তো যাতে পরবর্তীতে তোমরা দেখে বুঝে নিতে পারো যে এই চ্যাপ্টারে কি কি পড়া হয়েছে। যাদের বই আছে তারা বই থেকে এগুলি মিলিয়ে নিতে পারবে। তো এখানে ফার্স্ট অফ অল ইনভেন্টরি এ সম্পর্কে তোমাদের আইডিয়া থাকার কথা। বলো তো ইনভেন্টরি বলতে কি বোঝায়? স্যার, বর্ণনামূলক তালিকা বা মজুত পণ্য। So first of all, inventory concept or meaning of inventory is the stock of goods. বাংলা শব্দ বলবে না, বাংলা বলা পরিহার করবে। ফেব্রুয়ারি মাস আসলে তখন বাংলা বলবে যত পারো। ফেব্রুয়ারি মাস হলো ভাষার মাস, ওই মাসে যত মাতৃভাষা চর্চা করতে পারো। আর অন্য মাসে বলবে না, এখনো ফেব্রুয়ারি মাস আসে না, এখন জানুয়ারি, এই জন্য বাংলা বলা যাবে না। বুঝছো? তুমি ওই যে তুমি ইন্টারভিউ বোর্ডে গেলে যদি বাংলা বলো, তুমি কিন্তু ডিসকোয়ালিফাই, প্রথমেই ধরে নেবে। তারা যদি বাংলা কিছু বলে জিজ্ঞেস করে, তাইলে হয়তো বলতে পারো বাংলায় যদি জিজ্ঞেস করে। আর বাংলায় জিজ্ঞেস না করলে তোমাকে অবশ্যই ইংলিশে বলতে হবে, এই জন্য বাংলা বলা পরিহার করতে হবে। তো ইনভেন্টরি ইজ দ্য স্টক অফ গুডস। ইনভেন্টরি বলতে আমরা কি বুঝবো? when we manufacture something, the stock of goods is the inventory. So it may have different forms. So when we purchase raw materials, so this is the inventory. When we go for production, the semi-finished goods, this is the inventory. And when we finish the goods, before selling it, stock in the warehouse. So this is also inventory. So inventory has different forms. So from purchasing raw materials to finished goods, these all stages of production. And if it is stocked in the warehouse, this is the inventory. তো এটা হলো আমাদের ইনভেন্টরির কনসেপ্ট। এখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট কেন? কারণ তুমি যদি ইনভেন্টরি ম্যানেজ করতে না পারো, তাহলে কি হবে? হয়তো বেশি কিনে রাখবে, সেল হবে না, নষ্ট হয়ে যাবে, সমস্যা হতে পারে। আরো সমস্যা হতে পারে, তোমার যা দরকার সেটি যদি তোমার না থাকে, দেন প্রোডাকশন হল্টেড হতে পারে। এই কারণে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা একটি ইম্পর্টেন্ট বিষয়। আরেকটি বিষয় এখানে ইম্পর্টেন্সের বিষয় আমরা বলতে পারি, সেটি হলো যে তুমি হয়তো কিনে রেখেছো, পাইল আপ করে রেখেছো, তো যেটি 1 মাস আগে কিনেছো, যেটি 2 মাস আগে কিনেছো, আর যখন এটি ইউজ করবে তখন কোনটা আগে ইউজ করবে কোনটা পরে ইউজ করবে সেটি একটি বিষয়।
এই বিষয়গুলি মূলত ইনভেন্টরি ম্যানেজমেন্টের ডিসকাশন। মনে করো তুমি জানুয়ারির 1 তারিখে কিছু কিনেছো, জানুয়ারি 15 তারিখে এবং 25 তারিখে, 3বার কিনেছো এই মাসে। এখন তুমি এই প্রোডাক্টগুলি হয়তো তুমি যখন সেল করবে বা ইউজ করবে প্রোডাকশনের জন্য, তখন ফেব্রুয়ারি মাসে চিন্তা করবে যে আমার তো 3বারে কেনা ছিল, এখন আমি প্রোডাকশনে যাচ্ছি অথবা সেল করছি, কোন প্রোডাক্টটা আগে সেল করবে। তুমি হয়তো কিনে কিনে স্টক করে রেখেছো। এখন তুমি চিন্তা করতে পারো জানুয়ারির 1 তারিখে যেটি কিনেছি ওটি কি আগে করব নাকি লাস্টে যেটা কিনলাম 25 তারিখে সেটি আগে ইউজ করব। তো এটি দুই রকমেরই চিন্তা হতে পারে। তো বিভিন্ন সময় বিভিন্ন রেটে কেনা হয়। 1 তারিখে হয়তো কম রেটে কিনেছো, 25 তারিখেরটা একটু বেশি রেট ছিল, মার্কেটের রেট তো আর সেম থাকে না। তো এখন তুমি প্রোডাকশনে যাবে, কোন স্টকটা ইউজ করবে, এটা কি 1 তারিখের স্টক ইউজ করবে নাকি 25 বা লাস্টের স্টকটা ইউজ করবে। কারণ যে স্টক ইউজ করবে তার প্রাইসের উপর ডিপেন্ড করবে তোমার প্রোডাকশন কস্ট এন্ড সেলিং। প্রথমটা যদি ইউজ করো, বললাম কি প্রাইস একটু কম ছিল, তাহলে ওই স্টকটা ইউজ করলে তোমার প্রোডাকশন কস্ট সেক্ষেত্রে একটু কম করবে। আবার 25 তারিখেরটা যদি তুমি প্রোডাকশনে ইউজ করো, ওইটার রেট একটু বেশি ছিল, তাহলে তোমার কি প্রোডাকশনের কস্ট ক্যালকুলেট করলে রেট একটু বেশি পড়বে। এই জন্য আমরা দেখি অনেক সময় প্রোডাক্টের প্রাইস যে বিভিন্ন ব্যাচ অফ প্রোডাকশনের কারণে একটু ভ্যারি করতে পারে, যে এক এক সময় র মেটেরিয়ালস এর প্রাইস এক এক রকম, এই কারণে প্রোডাকশনের এই প্রোডাক্ট এর প্রাইস গুলিও আবার ভ্যারি করে থাকে। তো এই যে বিষয়গুলি বললাম যে আমরা কোনটি আগে ইউজ করব কোনটি পরে করব, তারপরে আমরা বেশি কিনবো নাকি কম কিনবো, এই সবগুলি বিষয় ডিপেন্ড করে ইনভেন্টরি ম্যানেজমেন্টের বিষয়। তো তারপরে যদি বেশি কিনি সেক্ষেত্রে কি সমস্যা, বেশি কিনলে দেখো এগুলি স্টক হিসেবে পড়ে থাকবে। দরকার ছিল আমাদের 100 ইউনিট, কিনলাম 500 ইউনিট, তাহলে কি হবে, এগুলি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আবার যদি কম কিনি সেক্ষেত্রে কি, যে আমাদের দরকার প্রোডাকশনে যাচ্ছি কিন্তু শর্ট পড়ে গেল। তো এগুলি আমরা ওই যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টেও এক্সেস, ইনএডিকুয়েট, এগুলি আলাপ করেছিলাম। তো ইনভেন্টরিও যেহেতু ইট ইজ পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, সেক্ষেত্রে এটাও এক্সেস এবং ইনএডিকুয়েট যেটি হোক, তো বোথ ক্ষেত্রেই এখানে সমস্যা রয়েছে। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টে মূলত আমরা এই বিষয়গুলি দেখি। তো প্রথমে আমরা যেটি জানলাম যে ইনভেন্টরি কাকে বলে বা ডেফিনিশন, the inventory is the stock of goods। এই স্টক অফ গুডস কে আমরা এক কথায় ইনভেন্টরি বলে থাকি। এবং এর নেচারটা কেমন, নেচার অফ ইনভেন্টরি, নেচার বলতে ইনভেন্টরি হ্যাজ ডিফারেন্ট ফর্মস। এই নেচারের মধ্যে আমরা এই ডিফারেন্ট ফর্মস এর মধ্যে আমরা 3 ধরনের ফর্মস এর কথা বললাম। কি কি? একটা হলো র মেটেরিয়ালস। কি কি বললাম আমরা? র মেটেরিয়ালস, নাম্বার 2 ওয়ার্ক ইন প্রসেস, নাম্বার 3 ফিনিশড গুডস। তাহলে আমরা 3 ধরনের কি কি পেলাম আবার মিলিয়ে নাও। একটা বললাম র মেটেরিয়ালস, 2 নম্বরে বললাম ওয়ার্ক ইন প্রসেস, 3 নম্বরে বললাম ফিনিশড গুডস। নেচার অফ ইনভেন্টরি 3 স্যার ধরনের। 3 নম্বরটা ফিনিশড ফিনিশ গুডস, ফিনিশ গুড। ফিনিশড গুডস। তো 3 ধরনের টাইপসও বলতে পারি, যে ইনভেন্টরি 3 ধরনের। তো এখানে নেচার বলতে এর ফর্মস, এর নেচার 3 ধরনের। এখন এগুলি কি, এগুলি তো তোমরা জানো, র মেটেরিয়ালস ইজ দ্য বেসিক ইনপুট অফ প্রোডাকশন, দিস ইজ কল্ড র মেটেরিয়ালস। And work in process, this is the semi-finished stages of production. And finished goods is the goods ready for sale, goods produced and ready for sale, that is called finished goods. তো মানে ইনভেন্টরি এই 3 স্টেজে
তিন ধরনেরই হতে পারে। আমরা ইনভেন্টরি তিনটা ফর্মেই পেতে পারি, মানে যে ফর্মেই থাকুক সেটাই ইনভেন্টরি। কিছু স্টক অফ গুডস পড়ে আছে, র মেটেরিয়ালস, এটা ইনভেন্টরি। বিক্রি হয়নি, কিছু প্রোডাক্ট পড়ে আছে, এটাও ইনভেন্টরি। কিছু প্রোডাকশন কমপ্লিট হয়নি, পড়ে আছে, এটাও ইনভেন্টরি। দিস ইজ দ্য নেচার অফ ইনভেন্টরিজ। ওকে, তো এখন এই ইনভেন্টরি আমরা কেন হোল্ড করবো? নিডস টু হোল্ড ইনভেন্টরি কেন দরকার? এটা ইনভেন্টরি কেন দরকার তো আমরা সহজেই বুঝতে পারি। ক্যাশ কেন দরকার আগে পড়েছিলাম, ওই একই কারণে ইনভেন্টরিও আমাদের হোল্ড করা দরকার। প্রোডাকশন পারপাসে, ট্রানজেকশন পারপাস, প্রিকশনারি পারপাস, স্পিকুলেটরি পারপাস। তো নিডস টু হোল্ড ইনভেন্টরি এটি আলাপ করতে গেলে আমাদের বলতে হবে প্রথমেই যে ইনভেন্টরি কেন দরকার। এক নাম্বার কারণ হলো যে ক্যাশ ম্যানেজমেন্টও আমরা পড়েছিলাম, যে ট্রানজেকশন মোটিভ, যে আমাদের এই ইনভেন্টরি ট্রানজেকশন মোটিভ বলতে পারচেজিং, সেলিং, এনি কাইন্ড অফ ট্রানজেকশন। তো এই পারপাসে আমাদের ইনভেন্টরি দরকার। তারপরে প্রিকশনারি পারপাসে দরকার। প্রিকশনারি কি? যে ইনভেন্টরি তুমি যদি কিনে রাখো, এটা একটা প্রিকশন, যে মার্কেটে ক্রাইসিস হতে পারে, দাম বেড়ে যেতে পারে, অনেক রকমের সমস্যাই তো হতে পারে। এই জন্য আমরা আগে থেকে র মেটেরিয়ালস কিনে রাখলাম। তো এটি একটি প্রিকশনারি মোটিভ। এন্ড স্পেকুলেটিভ, স্পেকুলেটিভ মোটিভ, তুমি যদি চিন্তা করো যে আচ্ছা 2 মাস পরে তো রমজান শুরু হবে, 2-3 মাস পরে, তো ওই সময় তো জিনিসপত্রের দাম নর্মালি বাড়ে আমাদের দেশে, তাহলে এখন আমি কি করব? আগে থেকে বেশি কিনে স্টক করে রাখি। তাহলে এই যে বেশি ইনভেন্টরি কিনলে কারণটা কি? কারণ হলো স্পেকুলেশন। স্পেকুলেশন মানে ফোরকাস্টিং ফিউচার। ইউ আর প্রেডিক্টিং or you are speculating future, the inventory price will rise in the market. So now you are purchasing more. So this is the speculative motive. তাহলে ইনভেন্টরি যে আমরা হোল্ড করি, ইনভেন্টরি যে আমরা পারচেজ করি, এর অনেকগুলি মোটিভই রয়েছে। এটি ট্রানজেকশন পারপাসে হতে পারে। ট্রানজেকশন পারপাস ইজ দ্য রেগুলার বিজনেস অ্যাক্টিভিটিস, যে আমরা পারচেজ করি, সেল করি, প্রোডাকশন করি। তো এই যে রেগুলার অ্যাক্টিভিটিস, এই জন্য আমরা ইনভেন্টরি কিনে থাকি। তারপরে বললাম প্রিকশনারি মোটিভ। প্রিকশনারি মোটিভ তো আমরা আগে বললাম ডিমান্ড এন্ড সাপ্লাই, এটি মার্কেটে কম বেশি হতে পারে। তো তখন আমরা ঝামেলায় যাতে না পড়ে যাই, যে মার্কেটে আমরা পাচ্ছি না, আগে থেকেই কিনে রাখবো। এই যে বিভিন্ন ক্রাইসিস, ডিমান্ড সাপ্লাই, এগুলি ফেস করার জন্য আমরা ইনভেন্টরি আগে থেকেই হোল্ড করি। আর লাস্ট অফ অল বললাম যে প্রিকশনারি, সরি, স্পেকুলেটিভ। এই স্পেকুলেটিভ মোটিভ হলো যে কোনো ধরনের ফিউচারে কি হতে পারে সেটা আগে থেকে অনুমান করা। তো সেই অনুমান করে সেই অনুযায়ী আমরা যদি ইনভেন্টরি হোল্ড করি, বেশি কিনি কম কিনি, তো দিস ইজ দ্য পার্ট অফ স্পেকুলেটিভ মোটিভ। বুঝছো? হুম, জি স্যার। তাহলে আমরা নিডস টু হোল্ড ইনভেন্টরি দেখলাম, এরপরে দেখবো অবজেক্টিভস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্টের অবজেক্টিভ কি? দেখো দুইটা অবজেক্টিভ যাদের বই আছে। একটা অবজেক্টিভ হলো আমরা sufficient amount or large amount of inventory to be held up to maintain smooth production. আমরা বেশি পরিমাণ ইনভেন্টরি হোল্ড করব যাতে করে প্রোডাকশনে কোনো সমস্যা না হয়, এরকমের কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশন যাতে অ্যারাইজ না করে যে আমাদের ইনভেন্টরি নাই, প্রোডাকশন বন্ধ, এরকমের কেস যাতে না হয়। এটি হলো ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটি বড়
one of the main objectives কি সেটি যে বেশি পরিমাণ ইনভেন্টরি আমরা হোল্ড করব যাতে কোনো ধরনের সমস্যা না হয় নাম্বার 2 to maintain a minimum investment in inventory to maximize profit যে আমরা কত কম ইনভেন্টরি ম্যানেজ করতে পারি হোল্ড করতে পারি কারণ আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই তো এখন একদিকে আমরা বললাম লার্জ অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হোল্ড করব বেশি পরিমাণ হোল্ড করব যাতে প্রোডাকশনে সমস্যা না হয় আবার অন্যদিকে বললাম যে আমরা কম পরিমাণ ইনভেন্টরি হোল্ড করব যাতে করে আমরা কি হয় যে প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি বেশি কিনলে তো আবার আমাদের টাকাটা এখানে কি থাকবে এখানে ইনভেস্টেড থাকবে তখন তো এটা আমরা অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারবো না এই জন্য ইনভেন্টরি কম পরিমাণ হোল্ড করে পারা যায় কিনা সেটা দেখব তাহলে একদিকে বললাম বেশি রাখবো আর একদিকে বললাম প্রফিট বাড়াতে হবে এই জন্য কম রাখবো তাহলে বিষয়টা কি হলো এই দুইটার ম্যাচিংটাই হবে যে আমরা একটা অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হোল্ড করব সেই অ্যামাউন্টকে আমরা বলছি কি অপটিমাম লেভেল মানে কি এটা খুব বেশিও না আবার কম না বুঝছো অপটিমাম লেভেল জি মানে স্যার। কি যে এটা খুব এক্সেস না আবার এটা খুব এমন কম না যে আমরা শর্টের মধ্যে পড়ে যাই এটা হলো অপটিমাম লেভেল তাহলে সেই অপটিমাম লেভেলকে এখানে বলছি ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সেই লেভেলটাকে আমরা কি বলছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ই ও কিউ শুনতে পাচ্ছ স্যার শুনতে পাচ্ছি স্যার। হুম তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলতে কোনটা বোঝাচ্ছি আমরা দ্য অপটিমাম লেভেল অফ ইনভেন্টরি দ্যাট উইল ম্যাক্সিমাইজ প্রফিট এন্ড মিনিমাইজ কস্ট যেই পরিমাণ ইনভেন্টরি হোল্ড করলে কম হয় না আবার এক্সেসে হয় না এবং এটা কস্ট মিনিমাইজ হয় অন্যদিকে প্রফিট ম্যাক্সিমাইজ হয় সেই পরিমাণ কি বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বুঝছো কিনা বলো তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যখন আমরা সেট করলাম যে এই পরিমাণ ইনভেন্টরি আমাদের দরকার তখন আমরা কি করব যে এই ইনভেন্টরি একটা ফর এক্সাম্পল ইকোনমিক অর্ডারে কত আসলো 100 ইউনিট যে 100 ইউনিট যদি আমরা হোল্ড করি তাহলে এটাই অপটিমাম লেভেল মানে এটা কম না এটা বেশিও না তো এখন এই 100 ইউনিট দিয়ে যদি আবার প্রোডাকশন শুরু করি এক সময় গিয়ে এটি শেষ হয়ে যাবে তখন আমরা নতুন করে আবার ইনভেন্টরি কিনবো এখন কেনার ক্ষেত্রে আরেকটি সমস্যা অ্যারাইজ করতে পারে সেটি হলো যে এটি আমরা প্রোডাকশন শুরু করলাম তারপরে শেষ হয়ে গেল এখন যদি আমরা আবার কেনার জন্য অর্ডার দেই ওরা আবার আমাদেরকে সাপ্লাই দিবে এই সাপ্লাই দিতে তো কয়েকদিন সময় লাগবে এর মধ্যে আবার আমাদের প্রোডাকশন শেষ হয়ে গেল এখন তো বসে থাকতে হবে তাহলে আমরা কি করব আমরা যে কাজটি করব যেটি শেষ হওয়ার কিছুদিন আগেই আমরা অর্ডার করব কথা বুঝছো 100 ইউনিট শেষ হয়ে গেল তুমি বাসায় চাল কিনো না মনে করো চাল কিনলে কত যে মাসে আমার 30 কেজি দরকার ফর এক্সাম্পল তাহলে 30 কেজি চাল আজকে শেষ হয়ে গেল এখন যদি তুমি কিনতে চাও তাহলে দেখা যাবে যে আজকে দুপুরের আর রান্নার চাল নেই তার মানে কি তুমি 2 একদিন আগে কিনবে
সেক্ষেত্রে তোমাকে প্ল্যান করতে হবে যে আমার কাছে কতটুকু চাল থাকাকালীন আমি আবার কিনবো, তার মানে ক্রাইসিস যাতে না হয়। তো ওই অ্যামাউন্ট কি বলে, রিঅর্ডার পয়েন্ট। তার মানে তুমি 100 ইউনিট যদি তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয়, যে 100 ইউনিট আমার এই 1 মাসে লাগবে, এখন প্রোডাকশন শুরু করলে, শুরু করে মনে করো 90 ইউনিটে যেই আসলো, তখন আবার অর্ডার প্লেস করলো। ওই অর্ডার দেওয়ার পরে ওরা প্রসেসিং করে আবার আমাকে ডেলিভারি দিতে আসলো। ডেলিভারি যেদিন দিতে আসলো ওদিন আমার ওই 90 থেকে 100 ইউনিট শেষ হয়ে গেল, বা 2-1 ইউনিট বাকি আছে, ওই দিন আবার ডেলিভারি দিয়ে গেল। তাইলে কি হবে? তাহলে আমার প্রোডাকশন তো আর বসে থাকতে হলো না, কারণ এটাও শেষ, আবার নতুন র মেটেরিয়াল চলে আসলো। তো এই সিস্টেমই আমাদের অর্ডার করতে হয়, দিস ইজ কল্ড রিঅর্ডার পয়েন্ট। এখন রিঅর্ডার পয়েন্টটা কোথায় হবে সেটি ডিপেন্ড করবে আমাদের যে ডেলিভারি টাইম, সেটা কতদিন লাগে তার উপর। তোমার যদি 1 সপ্তাহ দরকার হয়, মনে করো ডেলিভারি একবার অর্ডার করলে আমাদের কাছে ডেলিভারি দিতে 1 সপ্তাহ লাগে, তখন তুমি চিন্তা করবে আচ্ছা এই 1 সপ্তাহ চলার জন্য কি পরিমাণ ইউনিট আমার দরকার। তো তুমি হিসাব করে দেখলে যে আচ্ছা প্রতিদিন আমার 2 ইউনিট করে দরকার, 1 সপ্তাহে আমাদের কত 14 ইউনিট দরকার। তাহলে তুমি রিঅর্ডার পয়েন্ট হবে কোথায়, এই 14 ইউনিট। 14 ইউনিটে যখনই নেমে আসবে তখনই তুমি বলবে যে আমার প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আজকেই অর্ডার করো, কারণ 14 ইউনিট হাতে আছে। আজকে অর্ডার করলে তোমার 7 দিন পরে আসবে, আর এই 7 দিনে তো তোমার 14 ইউনিট শেষ হয়ে যাবে। তো এখন তুমি আবার চিন্তা করতে পারো আচ্ছা, তো যেদিন ডেলিভারি দিবে ওই দিন তো শেষ হয়ে যাবে, ডেলিভারি যদি একদিন ডিলে হয় কোনো কারণে, তাহলে তো আবার একদিন আবার বসে থাকতে হবে, কারণ 14 ইউনিট যেদিন শেষ হয়ে যাবে ওই দিন ডেলিভারি দেওয়ার কথা, বাই চান্স ওরা দিল একদিন পর। এই কারণে তুমি কি করবে, আরো 2 ইউনিট বা 4 ইউনিট সেফটি স্টক হিসেবে তুমি হোল্ড করো। তাহলে ধরলাম 14 ইউনিট 1 সপ্তাহে, আরো 4 ইউনিট ধরলাম সেফটি স্টক, তাহলে কত হলো 18 ইউনিট। তো এখন 18 ইউনিটে যখনই আমাদের স্টক নেমে আসবে তখনই আমরা রিঅর্ডার করব উইথ সেফটি স্টক। তাহলে কি হবে, তাহলে আমাদের ওই যে 1 সপ্তাহে ডেলিভারি আসার কথা, 1 সপ্তাহ চলতে আমাদের 14 ইউনিট খরচ হয়ে যাবে, আর হাতে তো 4 ইউনিট রয়েছে, যদি ওরা 1-2 দিন ডিলে করে তাহলে ওখান থেকে আবার আমরা চলতে পারবো। আর যদি ডিলে না হয় তো ভালোই, 4 ইউনিট থাকতেই আবার নতুন চলে আসলো। তো দিস ইজ দ্য ওয়ে টু ম্যানেজ ইনভেন্টরি। বুঝছো কি? জি স্যার। জি স্যার। তাহলে এটি হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এবং রিঅর্ডার পয়েন্ট, এতক্ষণ যেটি বললাম। তো এখানে আমরা এগুলি আলাপ করলাম, না বুঝলে বা কোশ্চেন থাকলে বলো। এখানে এগুলি ভালো করে, কালকে তো ভাইবাটা স্যার এই 11-12টার সময় নেবেন তাই না? জি ঠিক আছে। এই টাইমেই থাকবে। ওই বিকেলে তো যে সন্ধ্যা ভাই হয়ে যায় এই ফর্মাল ড্রেস কারণে। কিন্তু আপনি আবার ফর্মাল ড্রেস পরে এসেন না। বুঝি না। শান ভাই কালকে কিন্তু ফর্মাল ড্রেস। কালকে আরিফ কে দিয়ে শুরু করব, স্যার কারণ পেনও কিন্তু আরিফ রিকোয়েস্ট করলো না যে কালকে নেয়ার জন্য সবার পক্ষ না থেকে। স্যার, এই কাজ করেন না স্যার, আমার অসহায় দুর্বল মানুষ স্যার, দুর্বলের স্যার উপর দয়া স্যার করেন, আল্লাহ আরেক আপনার উপর দিয়ে দয়া কালকে করবো। শুরু করতে হবে স্যার, নাহলে হইব না স্যার। এই জন্য না স্যার আরিফকে না, দিয়ে শুরু করব আমরা না সব। স্যার অসহায় দুর্বলের উপর দয়া এবং করেন স্যার। আমি মনে করি যে সবার ডিমান্ড এটা, সবাই চাচ্ছে আরিফকে দিয়ে শুরু করা হোক। না স্যার না, জি স্যার, জি স্যার। অসহায় দুর্বলের উপর দয়া করেন স্যার। কথা স্যার, স্যার একমত। আমার স্যার এদের থেকে দেখে তো শিক্ষা নিতে হবে স্যার, আপনি স্যার এদেরকে দেখো নেন তোমার স্যার, তোমার বড় স্যার ফ্রেন্ডরা, বয়সে বড়। তোমার ফ্রেন্ডরা সবাই যেহেতু চাচ্ছে, না তো স্যার আমরা এই তো কাজ করেন ওদেরকে না নিরাশ স্যার। করতে পারি না, তাই না? না স্যার জি না, স্যার। এ সর্বনাশ করেন না স্যার। ওদের নিরাশ করা যাবে না। না স্যার না,
আমি স্যার 5 ওয়াক্ত নামাজ পড়ে স্যার আপনার জন্য দোয়া করবো স্যার। আপনি স্যার দীর্ঘদিন ইয়ং থাকবেন স্যার। আপনি আমার সবার শেষে নেন স্যার।